Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. আমরা আমাদের প্রিভিয়াস কিছু ক্লাসে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস ওয়ার্ডসওয়ার্থের এই কবিতা ইন ডিটেল ডিসকাশন করেছি এবং তার ফিগার অফ স্পিচ এবং অন্যান্য ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে ডিসকাস করেছি। আজকের ক্লাসে আমরা শুরু করছি এই কবিতার থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ সেশন। এই কবিতার থেকে আমরা অনেক এমসিকিউ সলভ করব। তো চলো একে একে শুরু করে দিই প্রশ্ন উত্তর পর্ব। কোয়েশ্চেন নাম্বার 1, দ্য পোয়েম ইজ, অর্থাৎ এই কবিতাটা কোন ধরনের কবিতা? অপশন কি বলছে? অপশন এ শেক্সপিয়ারিয়ান সনেট, অপশন বি ইটালিয়ান সনেট, অপশন সি ওড, আর অপশন ডি হাইকু। তাহলে আমরা ডেফিনেটলি জানি যে এটা একটা 14 লাইনের কবিতা, 14 লাইনের কবিতা আমরা পেয়েছিলাম এটাতে। তাহলে 14 লাইনের কবিতা মানে অবশ্যই এটা একটা সনেট তো হবেই, সনেট এটা ম্যান্ডেটারি। এবার সনেটের দুটো ভাগ রয়েছে, যেটা আমরা পাই ইটালিয়ান সনেট, বা যেটারই আর একটা কি অল্টারনেটিভ নাম আমি তোমাদের বলেছিলাম, পেট্রারকান সনেট। পেট্রারকান সনেট আর আরেকটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট, বা যেটাকে আমরা বলি ইংলিশ সনেট। তাহলে এই কবিতাটা কিন্তু অবশ্যই হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ ইটালিয়ান সনেট। সো কোয়েশ্চেন নাম্বার 1 এর রাইট আনসার হচ্ছে অপশন বি, ইটালিয়ান সনেট। দেখে নেব পরের প্রশ্ন। ইন দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস ওয়ার্ডসওয়ার্থ ইজ ক্রিটিক্যাল অফ, অর্থাৎ এই কবিতায় ওয়ার্ডসওয়ার্থ কোন বিষয়টা নিয়ে ক্রিটিসাইজ করছেন? অপশন এ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, অর্থাৎ শিল্প বিপ্লব, অপশন বি ফ্রেঞ্চ রেভলিউশন, অর্থাৎ ফ্রান্সে যে বিপ্লব ঘটেছিল সেটা, অপশন সি রোম্যান্টিক মুভমেন্ট, আর অপশন ডি নিও ক্লাসিক্যাল পিরিয়ড। দেখো, তিনি নিজেই রোম্যান্টিক মুভমেন্টের, রোম্যান্টিসিজমেরই একজন মানে অগ্রদূত। তাই রোম্যান্টিক মুভমেন্ট নিয়ে তিনি প্রোটেস্ট করছেন বা ক্রিটিক করছেন, তো কখনোই পসিবল নয়। সো দ্য রাইট আনসার উইল বি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, কারণ কবিতাটা ইন ডিটেল যখন আমরা ডিসকাশন করেছি প্রতিটা জায়গাতেই আমরা দেখেছি যে কবি তার যে ক্ষোভ, মানুষের যে অ্যালিয়েনিয়েশন, তাদের সবকিছু থেকে সরে যাওয়া, নেচার থেকে নিজেকে অ্যালুফ করে নেওয়া, এই সবটাই এসেছে অ্যাজ আউটকাম অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। দেখে নেব পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েটিক পার্সোনা উই আর আউট অফ, দ্যাট মিনস উই আর আউট অফ হোয়াট? পোয়েটিক পার্সোনা বা স্পিকার তার মত অনুসারে এখানে উই আর আউট অফ, তার মানে এখানে আমরা উই আর মানে দ্য পিপল অফ হিজ টাইম আর আউট অফ অপশন এ টাইম, অপশন বি টিউন, অপশন সি ফুড, অপশন ডি মানি। তো পোয়েমটা পড়লেই আমরা এটার উত্তর খুব সহজে করতে পারবো। তিনি লাইনে বলেইছিলেন যে উই আর আউট অফ টিউন, অর্থাৎ এই ছন্দ থেকে, এই সুর থেকে, এই যে গতিটা, যে কারেন্ট দিদেন টাইমের যে মুভমেন্টটা, সেই টিউনটা থেকে দে ওয়ার আউট। সো দ্য রাইট আনসার উইল বি অপশন বি, কোয়েশ্চেন নাম্বার 3 এর। চলে যাব পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 4 বলছে হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন দ্য এক্সপ্রেশন সলিড বুন। আমি কবিতাটা ডিসকাস করার সময় তোমাদের বলেছিলাম এই সলিড বুন টার্মটাই খুব ইম্পর্টেন্ট। এই সলিড বুনে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? অপশন এ সিনেকডকি, অপশন বি মেটোনিমি, অপশন সি মেটাফর, আর অপশন ডি অক্সিমরন। দেখো, সলিড বুন আমি বলেছিলাম যে একটা নেগেটিভ টার্ম, একটা পজিটিভ টার্ম। সলিড মানে সামথিং মিন, ডিবেসড, আর বুন আশীর্বাদ। তাহলে টু অপোজিট আইডিয়াস আর জাক্সটাপোজড টুগেদার। তাহলে ডেফিনেটলি এটার আনসার আমরা পেয়ে যাচ্ছি অপশন ডি অক্সিমরন। এটা অক্সিমরনের একটা গ্রেট এক্সাম্পল।
সো কোয়েশ্চেন নাম্বার 4 এর রাইট অপশন হয়ে যাচ্ছে অপশন ডি, অক্সিমোরন। চলে যাব পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 5। বলছে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এই কবিতার থেকে থিমেটিক্যাল অনেক প্রশ্ন আসবে এবং একই প্রশ্ন বিভিন্ন রকম অপশন পরিবর্তন করে করে বা বিভিন্ন সময় ল্যাঙ্গুয়েজের বিভিন্ন রকম চেঞ্জ করে করে কিন্তু এই পার্টিকুলার পোর্শনটার উপর ফোকাস করে এই যে থিমেটিক্যালি কি বলছে, থিমেটিক্যালি এটা কি রেফার করছে, এই ধরনের প্রশ্ন আমরা বারংবার পেতে থাকবো দ্যাট ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস এই কবিতা থেকে। সো হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস? অপশন এ লস অফ নেচার হিউম্যান কানেকশন, অর্থাৎ মানব প্রকৃতির যে আন্তঃসম্পর্ক সেটার হারিয়ে যাওয়া। অপশন বি মেটেরিয়ালিজম অ্যান্ড কনজিউমারিজম, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক কনজিউমারিস্ট ক্যাপিটালিস্ট একটা আইডিয়া, একটা একটা এম অফ পিপল। অপশন সি ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে যে ধরনের প্রভাব পড়ে মানুষের মধ্যে। আর অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ, ওপরের সবকটি সঠিক। তাহলে দেখো ভালো করে পোয়েমটা যদি পড়ে থাকি আমরা আমরা বুঝতে পারবো যে হিউম্যান নেচারের কানেকশনটা অবশ্যই মেন, সেটাই মেন ফোকাস করে দেখানো হয়েছে। বাট এই যে ঘটনাটা ঘটেছে তার রিজন গুলো কিন্তু ছিল এই দুটো, যে মেটেরিয়ালিজম অ্যান্ড কনজিউমারিজম ক্যাপিটালিজম আর ইম্প্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই দুটোর ফলে গিয়ে এই ঘটনাটা ঘটছে। তাহলে এখানে তিনটে পয়েন্টই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমরা আনসার পেয়ে যাচ্ছি, আমাদের আনসার হচ্ছে অপশন ডি অল অফ দি অ্যাবাভ। তাহলে 5 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর পেয়ে গেলাম অপশন ডি অল অফ দি অ্যাবাভ। চলে যাব পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 6। হু আর দ্য গডস মেনশনড ইন দ্য পোয়েম? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইনফরমেটিভ প্রশ্ন, কিন্তু পরীক্ষায় বারবার আসে এই প্রশ্নটা, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এই কবিতায় কোন কোন গডস এর নাম মেনশন করা হয়েছে। অপশন এ প্রোটিয়াস অ্যান্ড ট্রাইটন, অপশন বি অ্যাথেনা অ্যান্ড এরাস, অপশন সি অ্যাফ্রোদিতে অ্যান্ড হেস্টিয়া, আর অপশন ডি জিউস অ্যান্ড অ্যাথেনা। তোমরা জানি লাস্ট দুটো লাইনে প্রোটিয়াস আর ট্রাইটন দুটো সি গড, তাদেরকে নিয়েই ডিসকাস করা হয়েছে। সো প্রোটিয়াস অ্যান্ড ট্রাইটন, অর্থাৎ অপশন এ উইল বি দ্য রাইট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 6। চলে যাব পরের প্রশ্নে, বলছেন ইন হুইচ লাইন ডাজ দ্য স্পিকার সাজেস্ট that we are concerned with materialism, অর্থাৎ কবিতার কোন লাইনে স্পিকার আমাদের বুঝিয়ে দিচ্ছেন যে আমরা সাধারণ জেনারেল হিউম্যান বিইংসরা মেটেরিয়ালিজম নিয়ে খুব কনসার্ন, আমরা মেটেরিয়ালিস্টিকই হয়ে উঠেছি, সেটা কোন লাইন থেকে বোঝা যাচ্ছে। অপশন এ দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস লেট অ্যান্ড সুন, অপশন বি গেটিং অ্যান্ড স্পেন্ডিং উই লে ওয়েস্ট our powers, option C little we see in nature that is ours, আর অপশন ডি বলছে we have given our hearts away a sordid boon. So getting and spending we lay waste our powers, এই লাইনটা একদমই মেটেরিয়ালিজমকেই রেফার করছে, একদম মেটেরিয়ালিস্টিক অ্যাটিটিউডকে রেফার করছে এই লাইনটা। সো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি গেটিং অ্যান্ড স্পেন্ডিং উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার। চলে যাচ্ছি পরের প্রশ্নে, দ্য পোয়েট উইসেস টু ট্রেড খ্রিশ্চিয়ানিটি ফর, অর্থাৎ কবি এই কবিতায় খ্রিশ্চিয়ানিটিকে কার সাথে ট্রেড করতে চেয়েছেন, মানে কার সাথে এক্সচেঞ্জ করতে চেয়েছেন। অপশন এ হিউম্যানিজম, অর্থাৎ মানবিকতাবাদ, অপশন বি বিউটি অফ নেচার, নেচারের সৌন্দর্যের সাথে, অপশন সি গ্রিক প্যাগানিজম অর্থাৎ প্রিমিটিভ রিলিজিয়াস বিলিফস, আর অপশন ডি অ্যাথিজম মানে নো বিলিভ ইন গড অ্যাকচুয়ালি। সো আমরা দেখেছি যে তিনি বারবার খ্রিশ্চিয়ানিটি থেকে প্যাগানিটি বা প্যাগানিজমে, ভেরি সরি প্যাগানিটি ইজ আ রং ইউজ,
ইজ অ্যান রং ইউজ। তিনি খ্রিশ্চিয়ানিটি থেকে প্যাগানিজম বা প্যাগান হতে চেয়েছেন। সো অপশন সি উইল বি দ্য রাইট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 8। দেখে নেব পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 9। বলছে হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। অর্থাৎ এই কবিতায় কবির টোনটা কি ধরনের আমরা পাচ্ছি। অপশন এ হ্যাপি, অর্থাৎ তিনি ভীষণ খুশি। অপশন বি ডিসঅ্যাপয়েন্টেড, অর্থাৎ তিনি ভীষণ হতাশ। অপশন সি অ্যাংরি, অর্থাৎ তার রাগ প্রকাশ পাচ্ছে। আর অপশন ডি অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে তিনি ভীষণ আশাবাদী, যেটা সেলির ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের এন্ডে আমরা পেয়েছিলাম। সেলিকে আমরা একজন অপটিমিস্টিক পোয়েট হিসাবে শো করতে পারি বা প্রজেক্ট করতে পারি। কিন্তু এখানে এই পার্টিকুলার পোয়েমে ওয়ার্ডসওয়ার্থ কিন্তু একদম ভীষণ রকম ভাবে ডিসঅ্যাপয়েন্টেড। তাই রাইট আনসার উইল বি অপশন বি ডিসঅ্যাপয়েন্টেড। কখনো কখনো এটা ডিসঅ্যাপয়েন্টেড না থেকে ইরিটেটেডও থাকতে পারে, কারণ তার ইরিটেশনও আমরা কিন্তু কবিতার মধ্যে দেখেছি। তিনি ভীষণ ইরিটেটেড, তিনি ভীষণ ডিস্টার্বড, তিনি ভীষণ কনসার্ন অ্যাবাউট দ্য দিডেন টাইম, অ্যাবাউট দ্য পিপল অফ দিডেন টাইম। তাহলে এই ধরনের টার্মটা একটু ফোকাসে রাখতে হবে আমাদের, যে কি দিচ্ছে অপশনে, আমরা সেটাই সঠিক উত্তর হিসেবে দেখব। সো ইন দিস কেস কোয়েশ্চেন নাম্বার 9 এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি ডিসঅ্যাপয়েন্টেড। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 10। The phrase getting and spending suggests that, খুব ইম্পর্টেন্ট ফ্রেজটা গেটিং অ্যান্ড স্পেন্ডিং। এই গেটিং অ্যান্ড স্পেন্ডিং কি সাজেস্ট করছে? অপশন এ দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড কন্ট্রোলস আওয়ার লাইফ, যে মেটেরিয়াল ওয়ার্ল্ডে আমাদের লাইফকে কন্ট্রোল করছে। অপশন বি আওয়ার টাইম ইজ ওয়েস্টেড ইন আর্নিং অ্যান্ড স্পেন্ডিং মানি, যে আমাদের জীবনের সমস্ত সময় আমরা নষ্ট করে ফেলছি পয়সা কামাতে এবং সেই পয়সাটাকে খরচা করতে, এবং সেটাও কোথায়? পার্টিকুলারলি ইন দ্য কেস অফ মেটেরিয়ালিস্টিক পারপাস। আমাদের পারপাসটাও সবসময় থাকে ভীষণ রকম মেটেরিয়ালিস্টিক। অপশন সি হিউম্যানস আর ডিট্যাচড ফ্রম নেচার, যে হিউম্যান বিইংসরা নেচার থেকে ভীষণ রকম ডিট্যাচ হয়ে গেছেন। আর অপশন ডি উই আর ডেস্ট্রয়িং নেচার, অ্যাজ আ হিউম্যান বিইং আমরা নেচারকে ডেস্ট্রয় করে ফেলছি। তাহলে এই গেটিং অ্যান্ড স্পেন্ডিং বলতে একেবারেই অপশন বি কে রেফার করা হচ্ছে, যে আওয়ার টাইম ইজ ওয়েস্টেড ইন আর্নিং অ্যান্ড স্পেন্ডিং মানি। আমরা এটাই বুঝতে পারছি না আমরা কিভাবে টাকা কামাবো এবং তারপর আমরা কিভাবে সেই টাকাটাকে খরচা করবো ইন মেটেরিয়াল পারপাস, সেটাই হচ্ছে গেটিং অ্যান্ড স্পেন্ডিং। সো কোয়েশ্চেন নাম্বার 10 এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি। চলে যাব পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 11। বলছে হোয়াট ডিড দ্য প্রোনাউন উই অ্যান্ড আস রেফার টু ইন দ্য পোয়েম। এই যে পোয়েমে উই আস এই প্রোনাউনগুলো ব্যবহার করা হয়েছে, এই প্রোনাউনগুলোর মানে কে ব্যবহার করেছেন? হু ডিড দ্য প্রোনাউন উই অ্যান্ড আস রেফার টু, কাদেরকে রেফার করে বলা হয়েছে? উই কোন নাউনের পরিবর্তে বা কাদের পরিবর্তে, আস ও কোন নাউনের পরিবর্তে ব্যবহার হয়েছে? অপশন এ দ্য পোয়েট অ্যান্ড হিজ কন্টেম্পোরারিজ, অর্থাৎ কবি এবং তার সমসাময়িকরা। অপশন বি অল দ্য হিউম্যান, সমস্ত মানব জাতিকে রেফার করেছে। অপশন সি দোজ হু এক্সপ্লয়েট নেচার ফর মেটেরিয়াল প্লেজার, অর্থাৎ মেটেরিয়ালিস্টিক প্লেজার নেওয়ার জন্য যারা ন্যাচারাল এনভায়রনমেন্টকে এক্সপ্লয়েট করছে বা ধ্বংস করছে। আর অপশন ডি বলছে দোজ হু হ্যাভ লস্ট ফিলিংস অ্যান্ড ইমোশন, তাদেরকে বোঝানো হচ্ছে যারা মনের সব রকম ফিলিংস, সমস্ত রকম ইমোশন এগুলো হারিয়ে ফেলেছে। সো পোয়েট কিন্তু এখানে উই বা আস বলতে অল দ্য হিউম্যানস, এবং শুধু অল দ্য হিউম্যানস না বলে আরো বললে ভালো হয় অফ হিজ টাইম, সেই সময়কার বা অফ দিদেন টাইম, সেই সময়ে যে মানব জাতি যে ধরনের ফিলোসফিক্যাল আইডিয়াস নিয়ে চলছিল, তাই অল হিউম্যান বিইংসকে এখানে রেফার করা হয়েছে। সো কোয়েশ্চেন নাম্বার 11 এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি। দেখে নেবো পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 12। বলছে হোয়াট ডাজ দ্য সি ডু ইন দ্য পোয়েম। এই কবিতায় সমুদ্র অ্যাকচুয়ালি কি করছে, তার রোলটা অ্যাকচুয়ালি কি, তার অ্যাক্টিভিটিটা অ্যাকচুয়ালি কি? অপশন এ রিফ্লেক্ট দ্য মুনলাইট, অর্থাৎ মুনলাইট তার ওপর এসে পড়ে একটা রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে। অপশন বি হাউলিং অল আওয়ার্স, সবসময় সে হাউলিং করে যাচ্ছে, গর্জন করে যাচ্ছে।
অপশন সি গ্যাদার্ড টুগেদার লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, একসাথে জড়ো হয়ে রয়েছে ঠিক যেমন ঘুমন্ত ফুলগুলো জড়ো হয়ে থাকে। আর অপশন ডি মেক দ্য পোয়েট লেস ফরলর্ন, কবিকে তার নিঃসঙ্গতা থেকে, তার একাকিত্ব থেকে খানিকটা সেটা ছুট দিচ্ছে, মানে খানিকটা সেটা কমিয়ে দিচ্ছে। দেখো এখানে একটা মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা অপশানই একটু লক্ষ্য করো, প্রত্যেকটা অপশানই কিন্তু পোয়েমে রয়েছে এই অ্যাক্টিভিটিস গুলো। তাতেই আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হওয়ার খুব ইজি জায়গা কিন্তু তৈরি হচ্ছে যে কোনটা কোনটা, কারণ প্রত্যেকটা অপশানই কবিতায় এই অ্যাক্টিভিটি গুলো রয়েছে। আমাদের ফোকাস করতে হবে সি কি করছে। তাহলে সি কিন্তু একেবারেই করছে যে রিফ্লেক্ট দ্য মুনলাইট, সে মুনলাইটের একটা রিফ্লেকশন করছে। So option A will be the right answer of question number 12. দেখে নেব আজকের নেক্সট প্রশ্ন। স্লিপিং ফ্লাওয়ার্স ইজ অ্যান এক্সাম্পল অফ, স্লিপিং ফ্লাওয়ার্স এইটা কোন ফিগার অফ স্পিচের এক্সাম্পল? অপশন এ সিমিলি, অপশন বি মেটাফর, অপশন সি পার্সনিফিকেশন, অপশন ডি বোথ বি অ্যান্ড সি। আমি যখন তোমাদের ক্লাস করিয়েছিলাম আমি কিন্তু এই স্লিপিং ফ্লাওয়ার্সটাকে পার্টিকুলারলি তোমাদের বলেছিলাম যে এটা মেটাফর, আবার অন্য অর্থে এটা কিন্তু পার্সনিফিকেশনও। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে যাচ্ছি অপশন ডি বোথ বি অ্যান্ড সি। অর্থাৎ 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি বোথ বি অ্যান্ড সি, অর্থাৎ স্লিপিং ফ্লাওয়ার্স মেটাফর আবার পার্সনিফিকেশনও। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 14। হিউম্যানস হ্যাভ গিভেন দেওয়ার হার্টস অ্যাওয়ে ইন এক্সচেঞ্জ অফ, হিউম্যান তাদের হার্ট, তাদের হৃদয়, তাদের মন, তাদের চেতনা দিয়ে দিয়েছে কিসের পরিবর্তে? ইন এক্সচেঞ্জ অফ। অপশন এ ন্যাচুরাল বিউটি, তার পরিবর্তে তারা ন্যাচুরাল বিউটি পাচ্ছে। অপশন বি মানি, মানে একদম মানিটারি ট্রানজাকশন। অপশন সি ম্যাটেরিয়ালিস্টিক গেন, অর্থাৎ মেটেরিয়ালিজমকে রেফার করছে, যে সমস্ত ওয়ার্ল্ডলি প্লেজার। আর অপশন ডি হচ্ছে হ্যাপিনেস। সো হিউম্যানসরা কিন্তু তাদের হার্ট এক্সচেঞ্জ করেছে মেটেরিয়ালিস্টিক গেনের পরিবর্তে। অপশন সি উইল বি দ্য রাইট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 14। তারা মেটেরিয়ালিস্টিক গেনের পরিবর্তে তাদের হৃদয়, তাদের মন, তাদের কনসাসনেস যেন বিকিয়ে দিয়েছে। সো অপশন সি উইল বি দ্য রাইট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 14। দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 15 আর আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। হোয়াট ইজ কম্পেয়ার টু স্লিপিং ফ্লাওয়ার্স, স্লিপিং ফ্লাওয়ারের সাথে কাকে কম্পেয়ার করা হয়েছে? অপশন এ দা ওয়েস্ট উইন্ড, ওয়েস্ট উইন্ডকে কম্পেয়ার করা হয়েছে। অপশন এ, এবং দেখো মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু কবিতার নাম নেই, এভাবেই কিন্তু প্রশ্নটা আসবে। স্লিপিং ফ্লাওয়ার্স তার মানে কোন কবিতার থেকে নেওয়া টার্ম তোমাকে বুঝতে হবে, কারণ অপশানেও আমরা এখানে কি পাচ্ছি, অপশানেও দেখো আমরা ওয়েস্ট উইন্ড পাচ্ছি, আমরা মুন পাচ্ছি, লুসি পোয়েমে একাধিক মুনের ইউজ আছে। কাজেই আমাদের চিনতে হবে অ্যাট ফার্স্ট এটা কোন কবিতার লাইন। অপশন এ দ্য ওয়েস্ট উইন্ড, অপশন বি দ্য মুন, অপশন সি দ্য হাউলিং উইন্ড, অর্থাৎ গর্জন করছে যে উইন্ড, পিসফুল উইন্ড নয়, গর্জন করছে এরকম সেই উইন্ড, আর অপশন ডি দ্য সি। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15 এর সঠিক উত্তর আমরা পাচ্ছি অপশন সি দ্য হাউলিং উইন্ড, অর্থাৎ গর্জন করছে যে বাতাস, সেই বাতাসকে স্লিপিং ফ্লাওয়ারের সাথে কম্পেয়ার করা হচ্ছে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেস ক্লাস। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে। আমাদের পেইড কোর্সে কিন্তু অলরেডি ভর্তি চলছে। পেইড কোর্সে জয়েন করলে তোমরা পাবে প্রত্যেকটা টেক্সট, প্রত্যেকটা পোয়েমের, প্রত্যেকটা ড্রামা, এসে, শর্ট স্টোরিজ, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন উইথ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড অ্যানালাইসিস। তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ ইন ডিটেল ডিসকাশন অফ ফিগার অফ স্পিচ, একদম লাইন ধরে ধরে, এবং তারপর পার্টিকুলার একটা টেক্সট থেকে ইন ডিটেল ডিসকাশন অফ এমসিকিউ সেশন। সো যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও, পেইড কোর্সে নাম এনরোল করতে চাও, প্লিজ ডু ভিজিট আওয়ার ওয়েবসাইট haldareacademy.com। তোমরা এখানে গেলেই কোর্সের বিস্তারিত সমস্ত তথ্য জানতে পারবে। অ্যাডমিশন ইজ গোয়িং অন, সো হারি আপ, জাস্ট জয়েন আওয়ার অনলাইন প্ল্যাটফর্ম
Haldar E Academy. So that's all about today. Thank you everyone. Thank you for being with us.